আমার মা তার বড় জামাইকে একটু বেশিই ভালোবাসে এবং তার ছোট জামাইয়ের থেকে বড় জামাইকে একটু বেশিই যত্ন করে। কারণ আমার দিদিকে দেখে শুনেই বিয়ে দিয়েছিল। আর আমি আমার দিদির আগেই বিয়ে করে নিই, বাড়ির সকলের অমতে। আমার দিদি পড়াশোনাতে বরাবরই ভালো, আর আমি ঠিক তার উল্টো। যেমনি পড়াশোনাতে ভালো ছিলাম না, ঠিক তেমনি বখাটেও ছিলাম। আর আমার দিদি সর্বাঙ্গ সুন্দর একটা মানুষ, তাই তার বিয়েটা মহা ধুমধাম করে হয়েছিল, বাবা মায়ের পছন্দ মতো ছেলের সঙ্গে। প্রথমে আমাদের মানা হয়নি, কিন্তু দিদির বিয়ের পর দিদি নিজেই বাবা মাকে রাজি করিয়েছে যাতে আমাদেরকে মেনে নেয়। তখন থেকেই বাপের বাড়িতে আসা। দিদি যখন প্রথম জামাই ষষ্ঠীতে এলো, আমরাও তখন প্রথম জামাই ষষ্ঠীতে এলাম। দিদি আমাকে খুব ভালোবাসে, কিন্তু তখন কথা শুনতাম না বলে একটু রেগে যেত। ও সব সময় বলতো, আমার বোনটা এরকম হলো কেন? তারপর জামাই ষষ্ঠীতে যখন এলাম, দুই জামাইকে খেতে দেওয়া হলো। আমার মা বাবা দুজনেই বড় জামাইয়ের প্রতি একটু বেশি নজর দিচ্ছিল। বাবা তুমি কি খাবে, বাবা এটা নাও, বাবা মাছের মাথাটা তোমার খেতে হবে কিন্তু। আর আমার স্বামীকে তেমন একটা তদারকি করতে দেখলাম না। অবশ্য এটা বাবা মার ভুল নয়, এটা আমার ভুলের মাসুল। যেমন পাপ করেছি তার তো ফল পেতেই হবে। এখন জামাইবাবুকে দেখে হিংসে করলে কি করে হবে? আমার স্বামী মাঝে মাঝে বলে, তোমার বাবা মা কিন্তু একতরফা বিচার করছে। তখন আমি ওকে বোঝাই যে আমরা যে কাজ করেছি তার জন্য এরকম যত্নই প্রাপ্য, এর থেকে বেশি আশা করাটা ঠিক নয়। মা বাবা যে বড় জামাইবাবুকে একটু বেশি যত্ন করে সেটা দিদির চোখেও পড়েছে। তাই একদিন দিদি মাকে আলাদা ঘরে ডেকে এইসব কথাগুলো বলছে, অবশ্য আমার সামনে না। আমার স্বামী কোনোভাবে শুনে ফেলেছিল যে দিদি মাকে বলছে, মা, জামাই তোমার দুজনেই, দুজনের সমান যত্ন পাওয়ার অধিকার আছে। তুমি বড় জামাইকে এত বেশি যত্ন করছো, ছোট জামাইকে এত অবহেলা করছো, সেটা তো ওদের চোখেও পড়ছে। ওর বিয়ে থেকে এত বছর তোমরা মানোনি, ওরাও আসেনি, তাহলে এখন ওরা এসেছে মানে আমি ডেকেছি বলেই এসেছে। সেখানে ওদের যত্ন যদি এরকম হয়, তখন আমার দিকে আঙুল তুলবে মা, সেটা কি ভালো লাগবে? আর যা হবার তা তো হয়েই গেছে, এখন তো তুমি তাকে ফেলে দিতে পারবে না। সুতরাং এইরকম ব্যবহার করে নিজের মান সম্মানটা খুইও না মা। এখন থেকে দুটো জামাইকে তুমি সমান চোখেই দেখবে। মা দিদির কথা ফেলতে পারে না, কারণ দিদি সবসময় বাধ্য মেয়ে ছিল, এখনো আছে। এবং সে পড়াশোনাতে এত ভালো ছিল, একটা চাকরি ঠিক আদায় করে নিয়েছে। তাহলে সেই রকম মেয়েকে মা বাবা যত্ন করবে না, ভালোবাসবে না, আমার মতো মেয়েকে ভালোবাসবে? তাই এই আশাটা করা ঠিক নয় আমার। তখন বয়সের দোষে ভুল পথে চলে গেছিলাম, কিন্তু যখন আস্তে আস্তে বয়স বাড়ছে, তখন থেকে বুঝতে পারলাম যে আমি কত বড় অন্যায় করেছি। নিজের জীবনটা নিজেই শেষ করেছি। দিদির মতো যদি ভালো করে পড়াশোনাটা করতাম, তাহলে আমিও হয়তো আজ চাকরি করতে পারতাম, জীবনটা অন্যরকম ভাবে বয়ে চলতো। আর এখন নিজের উচ্ছৃঙ্খলতার জন্য এমন একটা স্বামী পেয়েছি যে ভালো করে দুটো মুখে ভাত তুলে দিতে পারে না। একটা জামা কাপড়ের দোকান আছে তার, কোনোদিন ভালো চলে, কোনোদিন একদম চলে না। নিজের জীবনে নিজেই তো সর্বনাশ ডেকে এনেছি। বাবা মায়ের দোষ দিয়ে কি করব? দিদির বলার পর মার মধ্যে দেখলাম একটা বিশাল পরিবর্তন হলো। ছোট জামাইকে আর সেই চোখে দেখছে না। বড় জামাই ছোট জামাই সবাইকে সমানভাবে যত্ন করছে। আমার স্বামীও ভীষণ উৎফুল্ল মনে মনে। আর নিজের বাপের বাড়িতে যদি স্বামীর যত্ন হয়, কোন মেয়েটার না ভালো লাগে? দিদির কাছে আমি ক্ষমা চাইলাম। দিদি বলল, কেন রে, কি হয়েছে?
আমি বললাম, দিদি তোর কথা যদি আমি শুনতাম তাহলে আমার জীবনে এত বড় সর্বনাশটা হতো না, এরকম বিপথে চলে যেতাম না, জীবনটা আমার অনেক সুন্দর হতো। কিন্তু তবুও তুই আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিসনি। তোর কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো রে দিদি। আমার দিদি বলল, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন থেকে সেটাকেই সবকিছু ভেবে চেষ্টা করে যেতে হবে কিভাবে জীবনের সাফল্য আনা যায়। ওইসব নিয়ে আর মাথা ঘামাস না। যতই দুর্দিন আসুক না কেন, নিজের স্বামীর পাশে থাকবি সব সময়। দেখবি ঠিক উন্নতি হবে একদিন। দিদিকে বললাম, জীবনে তো তোর কথা শুনিনি, তাই আজ আমার এরকম দুর্দিন এলো। এখন থেকে তোর প্রত্যেকটা কথা আমি পালন করার চেষ্টা করব। যদি একটু জীবনে কোনো ভালো পরিবর্তন আসে। তোর মতো দিদি যার আছে তার এরকম হওয়ার কথা ছিল না। তোকে পথ প্রদর্শক করে চলাটা আমার উচিত ছিল। কিন্তু এখন থেকে তুই আমাকে যে পরামর্শ দিবি আমি সেটাই করব দিদি। আমার দিদি খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলো। দিদিকে জড়িয়ে ধরতে পেরে নিজেকে যেন ধন্য মনে হচ্ছিল। যে দিদিকে একদিন আমি দুচ্ছাই করেছি, যার কথাকে আমি আমল দিতাম না, সেই দিদিকে জড়িয়ে ধরে আমার আজকে যেন মনে হচ্ছে আমার জীবনটা ধন্য হয়ে গেল। কলমে ও কণ্ঠে, সোমা।